যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখছিলাম স্যান্ডি অ্যাম্পের পজন গেলের কথা শুনে অনেক অবাক হয়ে যায় আর এখান থেকে সিনটা চেঞ্জ হয়ে যায়। তারপর আমরা জিয়ানকে একটি রুমের মধ্যে দেখতে পাই যেখানে জিয়ান একটি বুক পড়ছিল। আসলে বুকটি টিচারই লিখে গিয়েছিল এবং সেই বুকে লেখা ছিল, জিয়ান, লাইফ স্টিলিং পিল বানানো অতটাও সহজ না, এটা অনেক কঠিন কাজ। আমি এই মুহূর্তে জানি না এই ওষুধের অ্যান্টিডোট কিভাবে তৈরি করতে হবে, কিন্তু তুমি হতাশ হয়েও না। কিন্তু যতদিন পর্যন্ত না এই পিল তার আসল রূপ ধারণ করে ততদিন পর্যন্ত তাকে প্র্যাকটিস করতে বলো, আর একবার যদি সে দাহং লেভেলে পৌঁছে দিতে পারে তাহলে তার এই পিলের গুণটাও নষ্ট হয়ে যেতে পারে। তখন জিয়ান মনে মনে বলে, টিচার যে পথটি দেখিয়ে দিল এই পথটা তো অতটাও কঠিন না। জিয়ানকে লাইফ ইনক্রিজিং পিল বানাতে হবে, আর এটা DR6 পিল যেটি জিয়ান এমনিতেই বানাতে পারবে। তারপর জিয়ান সেই বইটি ভালো করে দেখতে থাকে, কারণ সেই বইয়ের মধ্যে লেখা ছিল এই মেডিসিন বানাতে কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে। তারপর জিয়ান টিচারের বোন চিলিং ফ্রেম বের করে এবং বোন চিলিং ফ্রেম দেখে বুঝতে পারে টিচার এখনো বেঁচে আছে এবং টিচারকে বলে, টিচার আপনি টেনশন করবেন না, আমি যত তাড়াতাড়ি পারি আপনাকে বাঁচাতে চলে আসবো। তারপর জিয়ান উঠে দাঁড়ায় এবং বলে, লাইফ ইনক্রিজিং পিল বানানো তো সহজই আছে, কিন্তু এই পিল বানানোর ইনগ্রিডিয়েন্ট খোঁজা তো অনেক মুশকিল। কিন্তু আমি আশা করছি যে এই পিলের ইনগ্রিডিয়েন্টগুলো আমি অনেক তাড়াতাড়ি খুঁজে বের করব। তারপরে একজন সেবিকের আওয়াজ শুনতে পাওয়া যায় এবং সেই সেবিকা জিয়ানকে বলছিল, জিয়ান মাস্টার, আপনার সাথে দেখা করার জন্য স্যান্ডি অ্যাম্পের গ্র্যান্ড ডটার এসেছে। তারপর জিয়ান গ্র্যান্ড ডটারের সাথে দেখা করার জন্য একটি হলের মধ্যে যায় এবং গ্র্যান্ড ডটার জিয়ানকে দেখে বলে, জিয়ান মাস্টার, আপনার সাথে দেখা করা তো অনেক মুশকিল হয়ে গিয়েছে, কারণ এর আগে আমি অনেকবার এসেছি আর ফাইনালি আপনার সাথে আমি এখন দেখা করতে পারলাম। তখন জিয়ান বলে, জিয়ায়ু, তোমার কি দরকার আমার কাছ থেকে? তখন গ্র্যান্ডাররা বলে, আপনি আমাদেরকে এত বড় বিপদ থেকে বাঁচিয়েছেন আর আপনার সাথে দেখা করার জন্য কি কোনো এক্সকিউজ দিতে হবে? তখন জিয়ান বলে, থ্যাংক ইউ তুমি এখানে আসার জন্য, আর এখন তুমি সিটে বসো। তারপর জিয়ান এবং গ্র্যান্ডাররা দুইজনই সিটে বসে এবং জিয়ান গ্র্যান্ডারকে বলে, তুমি তো এখানে এমনিতেই আসোনি, তুমি কি জন্য এখানে এসেছো সেটা আগে বলো। তখন গ্র্যান্ডার বলে, আমি শুনেছি আপনি এখানে নতুন একটি অ্যালায়েন্স গঠন করতে চাচ্ছেন। তখন জিয়ান বলে, হ্যাঁ তুমি ঠিকই শুনেছো, কারণ আমার চারপাশে অনেক শত্রু হয়ে গিয়েছে আর যদি আমি অ্যালায়েন্স গঠন না করি তাহলে ফিউচারে আমি অনেক বড় বিপদের মধ্যে পড়ে যেতে পারি। তখন গ্র্যান্ডার বলে, আমাদের গামা এম্পায়ারের মধ্যে একটি শক্তিশালী অ্যালায়েন্স দরকার যেটি আমাদের বাইরের কন্টিনেন্টে আমাদের গামা এম্পায়ারকে প্রেজেন্ট করবে। যেহেতু আপনার এবং আমাদের লক্ষ্য সেম, তাই রয়্যাল ফ্যামিলি এই অ্যালায়েন্স গঠন করার জন্য আপনার সাহায্য চাইছে। গ্র্যান্ডারের এরকম কথা শুনে জিয়ানের ভাই এবং সবাই তখন অনেক অবাক হয়ে যায়। তখন জিয়ান বলে, রয়্যাল ফ্যামিলি আমার কাছ থেকে কি চায়? তখন গ্র্যান্ডাররা বলে, রয়্যাল ফ্যামিলি তেমন কিছুই চায় না, কিন্তু মিস্টি ক্লাউডসে আমাদের সাথে যা যা করেছিল সেটি যেন না করতে হয়। গ্র্যান্ডারের এরকম কথা শুনে তখন আবার সবাই অবাক হয়ে যায় এবং জিয়ান বলে, আপনি টেনশন করবেন না, আমি ইউংসাংয়ের মতো না, আর রয়্যাল ফ্যামিলির সাথে জিয়া ফ্যামিলির কোনো শত্রুতা নেই, তাই আপনি নিয়েও টেনশনে থাকতে পারেন। কিন্তু আমি অবশ্যই মনে রাখবো যে রয়্যাল ফ্যামিলি আমাকে এই যুদ্ধের মধ্যে অনেক সাহায্য করেছে এবং রয়্যাল ফ্যামিলি যদি কোনোদিন সাহায্য চায় তাহলে আমি সবসময় রেডি আছি। গ্র্যান্ডডটার জিয়ানের এরকম কথা শুনে বলে, আপনার মন অনেক ভালো, আমি আগে থেকেই জানতাম। তারপর জিয়ান বলে, যখন আমাদের একটি শক্তিশালী অ্যালায়েন্স গঠন হয়ে যাবে তখন আমি একটি মিটিং রাখবো এবং সেই মিটিংয়ের মধ্যে আমাদের অ্যালায়েন্স কী কী করবে সেগুলো সম্পর্কে আলোচনা করা হবে। তখন গ্র্যান্ডডাটার বলে, আপনার কথা শুনে অনেক খুশি লাগলো এবং সেই দিনের জন্য আমি অপেক্ষায় থাকবো। তারপর গ্র্যান্ডডাটার হাততালি দেয় এবং হাততালি দেওয়ার সাথে সাথে কয়েকজন সেবিকা কয়েকগুলো ইনগ্রিডিয়েন্ট নিয়ে ভেতরে চলে আসে। তারপর গ্র্যান্ডডাটার বলে, জিয়ান মাস্টারের জন্য আমাদের রয়্যাল ফ্যামিলি থেকে বিশেষ কিছু উপহার, আর এই উপহারগুলো দিয়ে জিয়ান যদি প্র্যাকটিস করে তাহলে সে অনেক তাড়াতাড়ি রিকভার করবে, তাই আপনি যদি কিছু না মনে করেন তাহলে এই উপহারগুলো আপনি নিতে পারেন। তারপর জিয়ান উঠে দাঁড়ায় এবং স্যান্ডি অ্যাম্পায়ারকে এগুলোর জন্য অনেক ধন্যবাদ দেয়। তারপর গ্র্যান্ডাররা বলে, আপনি যে ধন্যবাদ দিয়েছেন এটি আমি স্যান্ডি অ্যাম্পায়ারকে বলে দেবো, আর আপনার আমি সময় নষ্ট করব না, তাই আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি এখান থেকে যেতে পারি। তখন জিয়ান তাকে চলে যেতে বলে, কিন্তু গ্র্যান্ডার যাওয়ার আগে জিয়ানকে অন্যরকমভাবে দেখছিল, মানে মেয়েদের চোখে দেখছিল, মানে জিয়ানকে সে লাভ করে। তখন জিয়ান বলে, বাহ, রয়্যাল ফ্যামিলি তো রয়্যাল ফ্যামিলির মতোই ইনগ্রিডিয়েন্ট পাঠিয়েছে, আর আমরা যে অ্যালায়েন্সটি গঠন করছি সেই অ্যালায়েন্স গঠন করার পেছনেও রয়্যাল ফ্যামিলির কোনো মাথা ব্যথা নেই। তখন জিয়ানের বড় ভাই মানে জেডিং বলে, তাদের কোনো প্রবলেম নেই, কারণ আমাদের ভয়ে তারা কিছু বলতে পারছে না, কারণ আমাদের সাইডে জিয়ান আছে। এছাড়াও রয়্যাল ফ্যামিলি অতীতে ইংল্যান্ড শেখ দ্বারা অনেক নির্যাতিত হয়েছে, তাই তারা চাইছে যে পাওয়ারটি গঠন হবে সেটি যেন আবার ইংল্যান্ড শেখের মতো না করে। তারপর জিয়ান বলে, যেহেতু রয়্যাল ফ্যামিলি আমাদের সাপোর্ট করেছে তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকলো না। তারপর জেডিং আরও বলে, যেহেতু রয়্যাল ফ্যামিলি আমাদের সাথে আছে তাই গামা এম্পায়ারের মধ্যে যত পাওয়ারফুল ফাইটার আছে তাদেরকে নিয়ে আমাদের অ্যালায়েন্স গঠন করা উচিত এবং এই অ্যালায়েন্সের সাথে যতগুলো পাওয়ারফুল ক্ল্যান আছে সেগুলোকেও জড়িত করতে হবে, যার ফলে আমাদের এত কষ্ট করতে হবে না এবং আমাদের ক্ল্যান অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। তখন জিয়ান বলে, বড় ভাই, এগুলো শুধু আপনি দেখবেন, আর কোনো কিছু যদি নিউ স্কিল বা নলেজ কেউ যদি জানতে চায় সেগুলো আমি শিখিয়ে দেবো, নো টেনশন। এটি শুনে জেডিং জিয়ানকে বলে, এখন থেকেই তো তুমি তোমার দুষ্ট কাজ কাম শুরু করে দিলে। তারপর জেডিং আরও বলে, তোমার শরীরের অবস্থা কেমন? তখন জিয়ান বলে, আমি কিছুটা রিকভারি হয়েছি এবং কিছুদিনের মধ্যে আমি পুরোপুরি একদম রিকভারি হয়ে যাব। তারপর জিলি জিয়ানকে বলে, তুমি যেদিন ঠিক হয়ে যাবে তখন আমি ব্ল্যাক কর্নার রিজনের মধ্যে চলে যাব, কারণ আমাকে সেখানে সেই ক্লায়েন্টটিও দেখতে হবে। তারপর তখন একটি সেবিকা আসে এবং জিয়ানকে বলে, আপনার সাথে দেখা করার জন্য নায়ান এসেছে। তখন জিয়ান মনে মনে বলে, নায়ান কেন এখানে আবার দেখা করতে আসলো? আচ্ছা ঠিক আছে, তুমি নায়ানকে দাঁড়াতে বলো, আমি আসছি।
নায়নের কথা শুনে জিলি বলে, নায়ন সেই মেয়ে না যে মেয়ের সাথে 3 বছর আগে আমার ভাইয়ের বিয়ে দেওয়ার কথা ছিল? তখন জিটিং বলে, সেই কথাগুলো বাদ দাও, সেই কথাগুলো 3 বছর আগে শেষ হয়ে গিয়েছে, সেগুলো আর বলিও না। তারপর নায়ন মন খারাপ করে জিয়ানের কাছে আসে। তখন জিয়ান যখন নায়নকে দেখতে পায় তখন নায়নকে বলে, নায়ন আপনি সিটে বসুন। তখন নায়ন বলে, আমার সিটে বসার দরকার নেই, কিন্তু মাস্টার এই গামা এম্পায়ার থেকে যাওয়ার আগে আপনার সাথে কিছু কথা বলতে চাই। তাই মাস্টার গামা এম্পায়ার থেকে যাওয়ার আগে আপনার সাথে কিছু কথা বলবে, আপনি যদি ফ্রি থাকেন তাহলে আমার সাথে আসতে পারেন। তখন নায়ন বলে, প্লিজ আমার সাথে আসুন। তখন নায়ন যেতে থাকে এবং নায়নের পিছন পিছন জিয়ানও যেতে থাকে। আর এখান থেকে সিন চেঞ্জ হয়ে যায়। তারপর আমরা নায়ন এবং জিয়ানকে দেখতে পাই যারা ব্যাটেল গ্রাউন্ডে চলে এসেছিল। তারপর নায়ন জিয়ানকে বলে, তুমি যা যা করেছো সেগুলো করে কি তুমি শান্তি পেয়েছো? তখন জিয়ান বলে, তুমি জানো না আমার ফ্যামিলির সাথে কি কি হয়েছে, তুমি যদি জানতে কি কি হয়েছে তাহলে তুমি এগুলো কথা আর বলতে না। তারপর নায়ন জিয়ানকে সরি বলে এবং নায়ন বলে, আমি তোমাকে অনেকবার ইনসাল্ট করেছি এবং তোমার সাথে সাথে 3 বছর আগেও তোমার ফ্যামিলিকেও ইনসাল্ট করেছি। তারপর জিয়ান নায়নকে থামিয়ে দেয় এবং বলে, এগুলো কথা এখন বাদ দেন, সেগুলো অনেক বছর হয়ে গিয়েছে। এবং জিয়ান নায়নকে বলে, ইউজি কোথায় আছে? তখন নায়ন ইউজির কাছে নিয়ে চলে যায় জিয়ানকে। তারপর জিয়ান এবং নায়ন একটি পাহাড়ের উপর ল্যান্ডিং করে। তারপর নায়ন জিয়ানকে বলে, মাস্টার এখানেই আছে এবং মাস্টার কয়েক সপ্তাহের মধ্যে এই গামা এম্পায়ার থেকে চলে যাবে। তখন জিয়ান নায়নকে জিজ্ঞেস করে, ইউজি কোথায় চলে যাবে? তখন নায়ন বলে, আমি জানি না মাস্টার কোথায় যাবে, কারণ এই দৌকি কন্টিনেন্ট অনেক বড় আর আমি মাস্টারের সাথেই থাকবো। তারপর নায়ন সেখান থেকে চলে যায় এবং জিয়ান ইউজিকে দেখে ইউজির দিকে যেতে শুরু করে। তারপরে ইউজি জিয়ানকে দেখে এবং জিয়ানকে দেখে বলে, তুমি তাহলে আসলে এখানে? তখন জিয়ান ইউজিকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি এই গামা এম্পায়ার ছেড়ে চলে যাবে? তখন ইউজি জিয়ানকে বলে, যেহেতু গামা এম্পায়ারের মধ্যে ইংল্যান্ড শেখার নেই তাহলে আমার আর এখানে থাকার কোনো প্রয়োজনও নেই। আর আমি বছরের পর বছর এই গামা এম্পায়ারের মধ্যে আটকে ছিলাম, আর এখন সময় চলে এসেছে বাইরে যাওয়ার, আর সেখানে গেলে আমি একটু ভালো থাকতে পারবো হয়তো। তখন জিয়ান মন খারাপ করে বলে, এই দোকি কন্টিনেন্টের মধ্যে অনেক মাস্টার রয়েছে এবং তারা অনেক ডেঞ্জারাস, আর তুমি একজন মেয়ে, তুমি যদি কারো হাতে আটকে পড়ে যাও তখন কি করবে? তখন তো কিছু করার থাকবে না। আর যদিও গামা এম্পায়ার আগের মতো পাওয়ারফুল নেই, কিন্তু তারপরে তোমাকে প্রোটেকশন দিবে। তখন ইউজিও মন খারাপ করে, আফটার অল আমিও তো 1000 লেভেলের টপ পাওয়ারফুল মাস্টার, তাই আমি এতটা উইক মেয়ে না তুমি যতটা ভাবছো। ইউজির এই কথা শুনে জিয়ান আর কিছু বলার থাকে না এবং জিয়ান মন খারাপ করে চুপ করে থাকে। তারপর ইউজি জিয়ানের দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে হেট করছি না। তখন জিয়ান বলে, তুমি যদি আমাকে হেটই না করতে তাহলে তুমি এখান থেকে চলে যেতে না। কি হবে তুমি যদি এখানে থেকে আমাকে হেল্প করো? তখন ইউজি বলে, তুমি জানো আমি কে এবং আমার যে পরিচয় সেই পরিচয় দিয়ে তোমার কাছ থেকে আমার বদলা নিতেই হতো, আর এটি আমার দ্বারা কখনোই পসিবল হবে না, তাই আমি এখান থেকে চলে যাব। এটি শুনে জিয়ান আরও হতাশ এবং মন খারাপ করে। তখন ইউজি একটি আংটি বের করে। তখন ইউজি বলে, এটি একটি বিশেষ রিং আর এটি তোমাকে দিচ্ছে, কারণ জিয়া ফ্যামিলির সাথে যা যা হয়েছে সেটি কখনোই ভোলার মতো না। তারপর জিয়ান স্পেস স্টোরিং রিংকে নিয়ে নেয় এবং বলে, তুমি আর একবার ভেবে দেখো, এখানে তুমি থেকে যাও, অনেক ভালো লাগবে। তখন ইউজি বলে, আমি অনেক গ্রেটফুল, কারণ সেই মাউন্টেনের মধ্যে তোমার সাথে দেখা হয়েছিল এবং সেই মাউন্টেনের মধ্যে অনেক স্মৃতি রয়ে গিয়েছে, কিন্তু সেই মাউন্টেন থেকে বের হওয়ার পর এক একজন তার নিজের জীবনে ফিরে গিয়েছে। আর এই সিনটা অনেক ইমোশনাল সিন হয়ে যায়। তারপর জিয়ান এবং ইউজি একে অপরকে দেখতে শুরু করে, কিন্তু অন্যদিকে নায়ানও ইউজি এবং জিয়ানকে দেখছিল, কারণ নায়ানও জিয়ানকে অনেক ভালোবাসতো। কিন্তু এই এপিসোডে ইউজির জন্য আমার অনেকটা মন খারাপ করছে। ইউজির মধ্যে এত সফট ক্যারেক্টার ব্যাটল থ্রু দ্য হেভেনের মধ্যে আর কেউ পাবে কিনা সন্দেহ আছে। আমি সত্যি করে বলছি, ব্যাটল থ্রু দ্য হেভেনের মধ্যে ইউজিকে আমি অনেক মিস করব। আপনারা কে কে ইউজিকে মিস করবেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়।